হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আজকে নতুন একটা দিনে নতুন টপিক আলোচনা করব। তবে আমি বলে দিই, গত ভিডিওতে আমি তিনটে পর্বতে পারুল প্রকাশনীর যে 11 এর ফার্স্ট সেমিস্টার বই থেকে যে প্রশ্নগুলো দেখেছিলাম, খুবই ভালো প্রশ্ন দেওয়া হয়েছিল। আজকে আমরা সেই পারুল প্রকাশনী এবং অজিত কুমার সিরিলি লেখা আজকে আমরা দ্বাদশ শ্রেণী ভূগোল বইটি নিয়ে এসেছি, যেটা সেমিস্টার 3 তে তারা পরীক্ষা দেবে। এগুলো এসএসসির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমরা এই বই থেকে কি কি এমসিকিউ থাকবে, কি কি এমসিকিউ আছে, অবশ্যই আমরা দেখবো, আমরা রিভিশন করে নেবো। এই বইটা খুব সুন্দর। যাদের কাছে ভালো আছে ভালো কথা, যাদের নেই তাদেরকে বলবো, যাদের কাছে আছেও তারা অবশ্যই এই ভিডিও দেখে একটু রিভিশন করে নিতে পারবে। তো চলো, বই থেকে আমরা কি কি দেখতে পাবো। এদের সিলেবাসে যেটা রাখা হয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু এসএসসির জন্য অন্তর্ভুক্তি করা হয়েছে। দেখো, ভূগোলে মৌলিক যে বিষয়গুলো, আলফ্রেড ওয়েগনারের পুঞ্জ ক্ষয় বলা আছে, ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজল দেওয়া হয়েছে, কাস্ট অংশ দেওয়া আছে, সবকটা এসএসসির জন্য আছে। জলবায়ু দেওয়া আছে, ক্লাইমেট বন, ঘনীভবন, কুয়াশা, মেঘ দেওয়া আছে। মহাসাগরের তলদেশের যে বিস্তার, সেগুলো সমুদ্রের তলদেশের যে বিস্তারগুলো দেওয়া হয়েছে। জীবমণ্ডল থেকে কিছু মানে চ্যাপ্টার দেওয়া হয়েছে এদের। মানবীয় ভূগোলের জনসংখ্যা যেটা দেওয়া আছে, জনবসতি যেটা আছে, প্রত্যেকটা কিন্তু এসএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। তো আরো অনেক আছে, আমরা এক এক করে প্রত্যেকটা জায়গার রিভিশন গুলো করে নেবো। তো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা খুলবো সেটা হচ্ছে জিওটেকটনিক, ভূগঠনের যে প্রক্রিয়া। সেখানে এই চ্যাপ্টারটিতে কিন্তু আমাদের আলফ্রেড ওয়েগনার যে মহিষাংশের মতবাদ তিনি দিয়েছিলেন, সেখান থেকে এমসিকিউ গুলো আছে। চলো আমরা পটপট করে একটু দেখে নিব। চলো আমরা কি কি এখান থেকে দেখতে পারি বা আছে রয়েছে সেটা একটু দেখে নাও। দেখো, মহিষঞ্চরণ তত্ত্বের, ভালো করে বোঝো, মহিষঞ্চরণ তত্ত্বের মূল প্রবক্তা যিনি, সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। এগুলো সকলের জানা। এবার এখান থেকে আরো কিছু বলে দিই, একটু এটাকে লেন্থটাকে বাড়িয়ে দিই আমি, দেখো এবার সুবিধা হবে। মহাদেশগুলির যে শিলায় গঠিত সেটা হচ্ছে গ্রানাইট। ওয়েগনারের মতে আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয় কোন শক্তির দ্বারা? জোয়ার ভাটা শক্তির দ্বারা। টেথিস সাগরে সঞ্চিত পলিরাশি ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি করেছে হিমালয়। ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম হচ্ছে লরেশিয়া। ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশের সঙ্গে যে মহাদেশের গঠনগত সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে আফ্রিকা। ওয়েগনারের মতে মহাদেশ সমূহের বহিরেখা প্রায় সমান্তরাল। দেখো, ডিউটয়েড যে ভূখণ্ডগুলির অস্তিত্ব অনুমান করেন তার সংখ্যা ছিল 2টি। পরিচালন স্রোত মতবাদের প্রবক্তা হলেন আর্থার হোমস। ডিউটয়েডের মতে লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ড বিভক্ত হয়েছিল ডিভোনিয়ান উপযুগে। এবার চলেছে এই পার্টে। মেসোসরাস হচ্ছে সরীসৃপ জাতীয় প্রাণী। ওয়েগনার একক মহাদেশের নাম দিয়েছিলেন প্যানজিয়া। একক মহাদেশ ও একক মহাসাগর ছিল কোন উপযুগে? সেটা হচ্ছে কার্বনিফেরাস। ডিউটয়েডের অনুমিত ভূখণ্ডগুলির মধ্যে উত্তরের ভূখণ্ডের নাম ছিল লরেশিয়া। ডিউটয়েডের মতে গন্ডোয়ানাল্যান্ড কোন দিকে সঞ্চারিত হয়? দক্ষিণ দিকে। বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন, সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার। এবার একটি ম্যাচিং আমরা দেখবো। এখানে দেখো, পুরাজীবী যে প্রমাণ সেটা হচ্ছে জীবাশ্মগত সঞ্চয়। ভূতাত্ত্বিক প্রমাণ হচ্ছে আমাদের ভাঁজ বলয় ক্রমোন্নতি। পুরা জলবায়ুগত যে প্রমাণটা সেটা হচ্ছে কি প্রাচীন জলবায়ু পুনর্গঠন এবং পরিচলনশীল হচ্ছে মহাদেশীয় চলন। ঠিক আছে, আমরা এখান থেকে বেশি কোশ্চেন পেলাম না, বেশি কোশ্চেন দেখে লাভ নেই। আমরা এখান থেকে চলে যাবো জিওমর্ফিক প্রসেস। এখানে আমরা পাবো কাস্ট, পাবো ম্যাসোস্টিং, পাবো এখানে ভালো ভালো আমরা কোশ্চেন পাবো। চলো আমরা কোশ্চেন গুলো কিন্তু একবার চটপট দেখে নিই, রিভিশন দিয়ে দিই। অবশ্যই বলবো বইটি কিন্তু অনেক ভালো করেছে। 12 এর জন্য তো বটেই, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখে নিই কি কি এমসিকিউ গুলো আমাদের দেখতে হবে। ভূমিভাগ থেকে আলাদা হয়ে যাওয়া মৃত্তিকা ও শিলাজাত পদার্থের অভিকর্ষের টানে নিম্নে পতিত হওয়াকে বলা হয় পুঞ্জ ক্ষয়। ম্যাস সাস্টিং বলা হয়, ম্যাস মুভমেন্ট বলা হয়। এবার দিকে দেখো, ধস অপেক্ষা পুঞ্জ ক্ষয়ে দ্রব্য সামগ্রীর গতিবেগ কি কম হয়? পুঞ্জ প্রবাহ ত্বরান্বিত হয়। দেখো, আর্দ্র জলবায়ুতে হয়, আবার খাড়া ঢালাতে হয়, উভয় কারণেই প্রযোজ্য। ভূ আলোড়নজনিত শক্তি যে প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে? ধস।
ধসের মনুষ্য সৃষ্ট কারণ দেখো, অরণ্য ছেদন হবে, পর্বত গাত্রে চাষ হবে, পশুচারণ হবে, সেজন্য সবকটি হবে। হিমালয়তে কিরকম করতে হয়? উচ্চ পর্বত গাত্রে। বৃষ্টি ফোটা যে প্রক্রিয়াকে সহায়তা করে সেটা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। উদ্ভিদ আবরণহীন খাড়া পর্বত গাত্রে ভারী বর্ষণের ফলে ঘটে থাকে কর্দম প্রবাহ। বিপুল আয়তন জমাটবদ্ধ বরফ বা ভূপৃষ্ঠে ঢাল বেয়ে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলে তাকে বলে হিমবাহ। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অজমাটবদ্ধ আলগা তুষারকণা যে স্তরটি সৃষ্টি হয় তাকে বলা হয় নেভে। ফার্ন নেভে অপেক্ষা বেশি জমাটবদ্ধ তুষার। হিমরেখার ঊর্ধ্বে সারা বছর তুষার জমে থাকে। পাদদেশে হিমবাহ যে আকৃতি অগ্রবর্তী বলা হয় লোভ। ভারতের পার্বত্য উপত্যকা হিমবাহগুলির অবস্থান কোথায়? সেটা হচ্ছে হিমালয় পর্বতীয় হবে, কারাকোরামে হবে, উভয়। মহাদেশীয় হিমবাহ কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উচ্চ অক্ষাংশে। মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান কোথায় থাকে? সমুদ্রতলে। হিমবাহের কার্যের ফলে যে ক্ষয় প্রক্রিয়া অমসৃণ ভূমি তৈরি হয় তাকে বলা হয় উৎপাটন। মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান সমুদ্রতলে। হ্যাঁ, হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি হলো ইউ। হিমবাহ উপত্যকার উপরের অংশে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হাতলওয়ালা ডেকচিয়ার মতো ভূমিরূপটি হচ্ছে করি। পাশাপাশি 3-4টি করি গঠিত হলে মধ্যে চূড়াটিকে বলা হয় পিরামিড চূড়া। হিমবাহের প্রান্তভাগে যেখানে বরফ গলে জলধারা সৃষ্টি হয় সেখানে হিমবাহ ও বরফ গলা জলের মিলিত কার্যে তৈরি হয় বহু বিধৌত সমভূমি, ইংরেজিতে বলা হয় আউটওয়াশ প্লেন। বহির্বিধৌত সমভূমির সঞ্চয় হলো এসকার হবে, কেম হবে, ভ্যালিডেন হবে, সবকটি। হিমবাহ বাহিত বালু কর্দম সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ধাপ বা ঢিবি তৈরি হয় তাকে বলে কেম। ভৌমজলের প্রধান উৎস হচ্ছে আবহ জল। কার্স্ট ভূমিরূপ গঠিত হয় ভৌমজলের কার্যের ফলে। কার্স্ট ভূমিরূপ হলো চুনাপাথর গঠিত ভূমিরূপ। একই ফারকে বেষ্টনকারী সচ্ছিদ্র শিলাস্তর যার ফাঁকগুলি জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে আচরণ করে তাকে বলা হয় একই ক্লুড। চলে আসে পরবর্তী এমসিকিউতে। চুনাপাথর গুহার ভেতর চুন জমাট বেঁধে উচ্চতা বাড়লে তাকে বলে স্ট্যালাগমাইট। চুনাপাথর গঠিত ভূমিরূপে আদর্শ দৃশ্য কোথায় দেখা যায়? বসনিয়া হার্জেগোনিয়ায়। চুনাপাথর মেঝে একটি এবড়ো-খেবড়ো ভূমিরূপ। চুনাপাথরের গুহায় চুনাপাথরের দ্রবণ শুরু হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয়। দেখো, জমাট বেঁধে যে সৃষ্টি হয় স্ট্যালাকটাইট হচ্ছে, স্ট্যালাগমাইট হচ্ছে, দুটি মিশে গিয়ে হেলিকটাইট হবে। সো উত্তর হবে সবকটি। জলপূর্ণ নদী উপত্যকাগুলি শৃঙ্খলে এসে শেষ হয়ে যায় কেবল যে অঞ্চলে, সেটা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে। কার্স্ট ভূমিরূপ গঠিত হওয়ার অনুকূল শর্ত দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি চুনাপাথর জাতীয় দ্রবণীয় শিলা থাকা প্রয়োজন অবশ্যই। শিলাস্তর যথেষ্ট গভীর ও সমুদ্র থাকা প্রয়োজন অবশ্যই। অন্তত মাঝারি ধরনের বৃষ্টি হতে হবে, সেটাও ঠিক অবশ্যই। তাহলে কি হবে? অপশন ডি হবে, সবটি অবস্থায় অনুকূল। ভৌমজলের প্রধান উৎস হলো মিটিওরিক, যেটাকে বললাম আবহ জল। চুনাপাথর যুক্ত অঞ্চলে অদ্রবণীয় লাল কর্দমময় স্তরটি হলো টেরা রোসা। স্বল্প ঢালু চুনাপাথর গঠিত অঞ্চলে ভূমিরূপটি দেখা যায় হাম্পস। নক্ষত্র আকৃতি বিশিষ্ট ডোলাইনকে বলা হয় ককপিট। এবার দেখে নিই পরের গুলা। দেখো, বিশ্বের গভীরতম যে গুহাটি সেটা হচ্ছে গুফরে বার্জার বা গুফার বার্জার, বিশ্বের গভীরতম চুনাপাথর গুহা। গুহায় দ্রবীভূত চুন জমে আড়াআড়ি ভাবে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপটি হচ্ছে হেলিকটাইট। স্ট্যালাকটাইট এবং টাইট যখন যুক্ত হয়ে যাবে তখন যে লম্বা স্তম্ভ তৈরি হবে সেটা হচ্ছে হেলিকটাইট। মিললে এটা হেলিকটাইট হবে না, এটা যে স্তম্ভ যখন চারিদিক থেকে চুনাপাথর গুলো বাড়তে বাড়তে এক জায়গায় জড়ো হবে সেটা হবে হেলিকটাইট। পেপিনো হিল কোন ভূমিরূপের মধ্যে দেখা যায়? এটা হচ্ছে পলজি। অভিকর্ষের টানে মৃত্তিকা ও সূক্ষ্ম পদার্থের ধীরগতি পাহাড়ে গা বেয়ে নেমে আসে গলে মৃত্তিকা বিসর্পণ। কর্দম প্রবাহ একটি দ্রুত প্রবাহ। সলিফ্লাকশন প্রক্রিয়াটি কার্যকরী হয় মেরু অঞ্চলে। শুষ্ক দ্রব্যাদির খুব দ্রুত অবনমনকে বলা হয় ধস। বিখণ্ডিত শিলার খাড়া দেয়াল বেয়ে দ্রুত নিচে নেমে আসাকে বলা হয় শিলা প্রপাত।
যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে বলা হয় হিমরেখা। সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফস্তূপকে বলা হয় হিমশৈল। অবঘর্ষ হিমবাহের একটি ক্ষয় প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের সঙ্গে ভূপৃষ্ঠে ঘর্ষণে মসৃণ ভূমিরূপ সৃষ্টি হয়। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফমুক্ত শৃঙ্গকে বলা হয় নুনাটক্স। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় গ্রাবরেখা। হিমবাহ উপত্যকায় সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত? হচ্ছে করি হ্রদ। পাশাপাশি দুটি করি বা সার ক্ষয়ের ফলে গঠিত হলে করাতে দাঁতের মতো মাঝখানে উঁচু খাড়া অংশটিকে বলা হয় এরিটি। হিমবাহ বাহিত প্রস্তরখণ্ড ও বালির দ্বারা গঠিত আঁকা বাঁকা সংকীর্ণ শৈল শিরাকে বলা হয় স্কার। বলে রাখবো, হিমবাহ নিয়ে আমার কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট ক্লাস এই দেওয়া হয়েছে তোমাদের এই চ্যানেলে, তোমরা অবশ্যই একবার দেখে নেবে, তাহলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বহির্বিধৌত সমভূমিতে গড়ে ওঠা গর্তগুলিতে কি সৃষ্টি হয়? কেটেল হ্রদ। হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তরাল ও উল্লম্ব ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলাখণ্ডের পেছনে কোনো নরম শিলা থাকলে গড়ে ওঠে কি বলতো? ক্রাগ ও টেল। কঠিন শিলার জন্য নরম শিলাটা বেঁচে যায়, লেজের মতো হয়ে যায়। হিমবাহের ক্ষয়ের ফলে ঢিবির ন্যায় শিলাস্তর চারিদিকে মসৃণাকার প্রাপ্ত হলে তাকে বলে কুব্জ। বাস্কেটস অফ এগ রক্স বলা হয় ড্রামলিনকে। পার্বত্য উপত্যকার হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়কার্যের দরুন সৃষ্ট ধাপের ভিতরের দিকে কোন হ্রদ সৃষ্টি হয়? সেটা হচ্ছে প্যাটার্নস্টার হ্রদ। ঠিক আছে, তো আমরা আরো কিছু দেখে নেব। দেখো, ভৌম জলস্তরে উপস্থিত শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে বলছি আমরা ভাদস। ওকে, তাকে আমরা ভাদস বলবো। আর্টেসীয় জলের উৎস হচ্ছে অ্যাকুইফার। ড্যাশ শিলাগঠিত ভূমিরূপে নদী মাঝে মাঝে ভূগর্ভে অদৃশ্য হয়ে যায়, সেটা হচ্ছে চুনাপাথর। চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে লাল কর্দম মৃত্তিকাকে বলা হয় টেরারোসা। কার্স্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ফাদল আকৃতির গর্তকে বলা হয় শৃঙ্খল। কার্স্ট ভূমিরূপে দ্রবণ কার্যের ফলে কুয়ার ছাদের অংশ বিশেষ পাতলা হয়ে ধসে পড়লে যে গর্তের সৃষ্টি হয় সেটাকেই বলছি আমরা ডোলাইন। চুনাপাথরের বহু গর্ত ও মাঠ বিশিষ্ট ভূমিরূপকে বলে ল্যাপিস। দ্রবণ কার্যের ফলে সৃষ্ট শৃঙ্খলগুলি পরস্পর মিলিত হয়ে বৃহদাকার গর্তগুলিকে বলা হয় উভালা। জলের স্তরে উপস্থিত শিলাস্তরের মধ্যে ভাদস জল প্রবাহিত হয় সবিরাম সম্পৃক্ত স্তরে। নিচের স্তরটি হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। চলো, একটা তোমাদের ম্যাচিং, খুব গুরুত্বপূর্ণ ম্যাচিং আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে ম্যাচিংটা রয়েছে সেটা দেখো একটু। পৃথিবীর বৃহত্তম পাদস্য হিমবাহ, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ, ভারতের দীর্ঘতম হিমবাহ, কোনটি কি মিশবে? দেখো, পৃথিবীর বৃহত্তম পাদস্য যে হিমবাহটা তার নাম কিন্তু আমাদের হচ্ছে ম্যালাস্পিনা, তাই না? আবার পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। তাহলে পৃথিবীর বৃহত্তম পাদস্য হিমবাহ হচ্ছে ম্যালাস্পিনা। বৃহত্তম যে হিমবাহ সেটা হচ্ছে মহাদেশীয়, যেটা বলছে সেটা হচ্ছে ল্যাম্বার্ট। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ যেটা সেটা হচ্ছে হুবার্ড। এবং ভারতের দীর্ঘতম সেটা হচ্ছে সিয়াচেন। বোঝা গেল? তো বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো ইউনিট 3 জলবায়ু অঞ্চলে। এই যে জলবায়ু দেখছি আমরা, যেটা আমাদের সিলেবাসে রয়েছে ক্লাইমেটোলজি বলে, সেখানে এই ব্যাপারগুলো আমরা পেয়ে যাব। দেখো, সিলেবাসের এটা 12 এর 3rd সেমিস্টার একটা বই, সেখানে সবগুলো দেওয়া থাকবে না, যেটুকু দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে। চলো আমরা এখান থেকে কিছু এমসিকিউ রিভিশন করে নিই। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণে জল ধারণ করতে পারে, এরূপ বায়ুকে বলা হয় সম্পৃক্ত বায়ু। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্রটি হলো, দেখো নিচের দিকে চলে আসি, সেটা হচ্ছে জলীয় বাষ্পের ভর বাই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি ঘনমিটার বায়ুতে পরিপৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর ইন্টু 100। বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। শীতকালে দীর্ঘ রাত্রে ঘনীভবনের ফলে সৃষ্ট যে কারণে পরিবেশে দৃশ্যমানতা হ্রাস পায় সেটা হচ্ছে কুয়াশা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ঘনসেমি বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ 25 গ্রাম। একই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে 35 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন, তবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে এটা ক্যালকুলেশন প্রয়োজন, সেটা আমি উত্তর আগে থেকে করে গেছি 71.42%।
বায়ুতে জলীয় বাষ্প শীতল হয়ে জলাকর্ষক অণুকে অবলম্বন করে ঘনীভূত হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন। জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে ভূপৃষ্ঠে তৃণ বা গাছের পাতার উপর জলবিন্দু জমা হলে তাকে বলা হয় শিশির। পালক মেঘ বা সিরাস মেঘ কোথায় দেখতে পাবো? অধিক উচ্চতা শুভ্র মেঘে। বায়ুতে মেঘ তৈরি হলে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে। বায়ুমণ্ডলে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলে যে অধঃক্ষেপণ ঘটে তা সেটা হচ্ছে ফ্রিজিং রেন হয়, রাইম হয়, স্লিট হয়, সবগুলোই হয়। সীমান্ত বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। মাঝারি উচ্চতায় যে মেঘ ধূসর চাদরের ন্যায় আকাশ ঢেকে রাখে তাকে বলা হয় অল্টো স্ট্র্যাটাস। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত সেটি হচ্ছে হ্যারিকেন। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত কি নামে পরিচিত? টাইফুন। পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন, প্রার্থ করেনি না, ট্রান্সলেট করেননি, ফার্মেন্ট করেননি, করেছেন ভ্লাদিমির কোপেন। আরো করেছেন থর্নেট রয়েছে, এখানে দেওয়া নেই অপশনে, তাই হবে না। বায়ুর আর্দ্রতা নির্ভর করে বাতাসে কত পরিমাণ কি রয়েছে তার উপর? জলীয় বাষ্প রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা কিসে প্রকাশ করা হয়? শতকরায়। বৃষ্টির সঙ্গে টুকরো টুকরো বরফপাত হলে তাকে বলা হয় স্লিট। ড্যাশ মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কিউমুলো নিম্বাস। বাতাসে ধূলিকণা ও ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে তৈরি হয় ধোঁয়াশা। বায়ুমণ্ডলে জলকণা ও তুষার কণাগুলি মাধ্যাকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বলে অধঃক্ষেপণ। কোন মেঘ দ্বারা সৃষ্টি হয় ম্যাকারেল আকাশ? মাথায় রেখো সিরো কিউমুলাস। সিরো কিউমুলাস মেঘের ফলে ম্যাকারেল আকাশ তৈরি হয়। উঁচু মেঘের উচ্চতা কত? ৬,০০০ থেকে ১২,০০০ মিটার। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোন অক্ষাংশে ঘটে? মধ্য অক্ষাংশে। বায়ুর উষ্ণতা পরিমাপকারী পরিমাণ নির্ণয়কারী যন্ত্র হচ্ছে থার্মোমিটার। বৃষ্টিপাতের মাপার একক হচ্ছে মিলিমিটার, কখনো কখনো সেন্টিমিটারে মাপা হয়। হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর কি গঠিত হয়? তুহিন গঠিত হয়। চলে আসি দেখো কিছু ম্যাচিং এ চলে আসি আমরা। ম্যাচিংটি দেখো, স্তরায়িত মেঘ কোনটি হবে? সেটা হচ্ছে স্ট্রাটাস। স্তরায়ন মানে হচ্ছে স্ট্রাটাস। পেঁজা তুলা সদৃশ মেঘ হচ্ছে আমাদের কিউমুলাস। নিচু মেঘ হচ্ছে নিম্বাস। মাঝারি উঁচু মেঘ হবে অল্টো। পরেরটাতে আসি দেখো, ঝড়ের চোখ বলা হয় কাকে? কোথায় দেখা যায়? ক্রান্তীয় ঘূর্ণবাত। বৃষ্টিচ্ছায়ী অঞ্চল হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। নিরক্ষীয় অঞ্চলে কি দেখবো? পরিচলন বৃষ্টিপাত। এবং অতি শীত প্রধান অঞ্চলে দেখতে পাবো ফ্রিজিং রেন। বোঝা গেল? চলো আমরা নেক্সটে চলে যাব। আমরা আপাতত এই ভিডিওটিতে আমরা কিন্তু কিছু দেখো এই আমার পারুল প্রকাশনী যে বইটি বার করেছি তার আমরা প্রথমে কটা টপিক আমরা দেখলাম। ভূগঠন দেখলাম, ভূমিরূপ প্রক্রিয়া দেখলাম, জলবায়ু দেখলাম। আজকে এতটুকু ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিওতে এখান থেকে বায়ুমণ্ডল, মানবী ভূগোল এগুলো কিন্তু আমরা দেখবো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।